দক্ষিণ কোরিয়াতে এমন একজন দুর্ধর্ষ গ্যাংস্টারের দেখা মিলে যে কিনা চায় কোরিয়াতে ছোট থেকে বৃদ্ধ সবার কাছে একটি করে বন্দুক থাকুক। তাই হঠাৎ সে একদিন একটি ট্রাকে করে অনেকগুলো বন্দুক নিয়ে আসে। তবে সেগুলো কোনো সাধারণ বন্দুক নয়। গ্যাংস্টারে একটাই চাওয়া, আর সেটা হলো অত্যাচারিত প্রতিটা মানুষ যেন নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে। কিন্তু শহরে যখন প্রতিটা মানুষের হাতে একটি করে অস্ত্র থাকবে, তখন পুরো দক্ষিণ কোরিয়া কি দুর্যোগে পরিণত হবে তা জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তিপ্রাপ্ত নতুন মুভি ট্রিগার। মুভির শুরুতে জাঙ্গুক নামের একজনকে দেখানো হয়, যার কাঁধে গিটারের ব্যাগে একটি বিশাল বড় রাইফেল ছিল। জাঙ্গুক দেখতে পায় একজন গর্ভবতী মহিলা মেট্রো লেয়ে দাঁড়িয়ে আছে। তখন সে কিছুটা এগিয়ে গিয়ে সেখানে বসে থাকা লোকটিকে বলে, এই আসনটি গর্ভবতী মহিলাদের জন্য সংরক্ষিত, দয়া করে এই ভদ্রমহিলাকে বসতে দাও। লোকটি তখন বলে ওঠে, তার জন্য তোমার এত দরদ কিসের? সে কি হয় তোমার? মহিলাটি জাঙ্গুককে বলে ওঠে, সমস্যা নেই, আমি দাঁড়িয়ে যেতে পারবো। আমি চাই না আমার জন্য এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এরপর ট্রেন জাঙ্গুকের স্টেশনে এসে পৌঁছে গেলে জাঙ্গুক তার ক্লাসের দিকে যেতে থাকে। তখন টিচার বলে, তুমি প্রতিদিন দেরি করে ক্লাসে আসো, তাই বাহিরেই আজকে দাঁড়িয়ে থাকবে। তোমার এই অনিয়মের কারণেই তুমি প্রতি বছর পরীক্ষায় ফেল করে বেড়াও। জাঙ্গুক তখন গিটারের ব্যাগ থেকে রাইফেল বের করে একের পর এক সবাইকে গুলি করতে শুরু করে দেয়। এরপর বিশাল জোরে একটি চিৎকার করে বলে, এবার আমি শান্তি পেলাম। এটা বলেই নিজেই নিজেকে আবার গুলি করে দেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাঙ্গুক একজন মানসিক ডক্টরের কাছে দেখা করে বলে, আমি কোনোভাবে পড়াশোনাতে মনোযোগ বসাতে পারি না। এইবার ফেল করলে ফেলের সংখ্যা 10 বার দাঁড়াবে। তখন ডক্টর বলে, আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে ট্রিগার থাকে, কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ট্রিগার টানবে না। এরপর সে চলে যায় তার হোস্টেলের দিকে। হোস্টেলের সব ছেলেরা তার সাথে সব সময় খারাপ আচরণ করে বেড়াতো, আবার কেউ তার খাবারও খেয়ে ফেলত। যখন সে পড়তে বসত, তখন তার রুমের পাশে অন্য রুমমেট মেয়ে নিয়ে এসে খারাপ কাজ করে বেড়াতো। দিনের পর দিন এসব সে সহ্য করতে পারছিল না, তাই বাধ্য হয়ে সে একদিন তার রাইফেলটি বের করে আর সেই রুমের দিকে টিকার তোলে। এরপর রুমের ভেতরে থাকা ছেলেটি আর মেয়েটি অনেক বেশি আহত হলে মেয়েটির সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে। জাঙ্গুক তার হাত থেকে ফোনটি নিয়ে পুলিশকে বলে, আমার সিভিল সার্ভিসের কঠিন পরীক্ষা আগামীকাল, অথচ তারা অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে নোংরা শব্দ করেই যাচ্ছিল, তাই আমি ট্রিগার টেনেছি। অতএব তোমাদের নাইলেও চলবে। জাঙ্গুক তাদের কাছে গিয়ে বলে, কতবার বলেছি এসব করতে হলে মোটেলে যাবে, এখানে নয়। এই বলে তাদেরকে মেরে ফেলে। এরপর সে এক এক করে হোস্টেলে থাকা সব ছেলেগুলোকে মেরে ফেলতে শুরু করে আর বলে, এরা হচ্ছে সবাই আবর্জনা। ততক্ষণে সেখানে অফিসার দুয়াং চলে আসে টিম নিয়ে। তখন আমাদেরকে দেখানো হয় একটি ছোট্ট শিশুর আশেপাশে সবাইকে মেরে ফেলে রাখা হয়েছে। ছোট্ট বাচ্চাটি চোখের সামনে নিজের মা বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়, সাথে তার মা বাবার খুনিকেও জেলে ঢুকানো হয়। আর এই ছোট্ট বাচ্চাটিই ছিল অফিসার দুয়াং। তখন টেবিলের উপর পিস্তল দেখে সেটা নিজের হাতে নিয়ে নেয় আর ধীরে ধীরে তার মা বাবার খুনির দিকে টিকার টার্গেট করে। এরপর আবার আমাদেরকে জাঙ্গুককে দেখানো হয়। সে তখন সবাইকে খুন করে প্রশান্তির ঢেকুর তোলে আর বলে, অবশেষে আমার জীবনটা তাহলে ঠিকঠাক হয়েই গেল। অফিসার দুয়াং সেখানে চলে এলে এক পর্যায়ে জাঙ্গুককে ধরতে সক্ষম হয় এবং তার টিম মেম্বাররা জাঙ্গুকের রুমে ঢুকে তল্লাশি চালাতে থাকলে তার বিছানার নিচে একটা কফিন দেখতে পায়, যেটার ভেতরে অনেকগুলো দামি দামি অ্যাকশন রাইফেল ছিল। সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এই রাইফেল ব্যবহার করা হয়। থানায় এনে দুয়ান জাঙ্গুকে জিজ্ঞাসা করে, ওই রাইফেলগুলো তুমি কোথায় পেয়েছো? সে বলে, আমি জানি না, এগুলো সব কেউ আমাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে, আর আমি কোনো অন্যায় করিনি। ওই 20 জন বদমাইশকে মেরে পুরো গুশিয়ান বাসিন্দাদের রক্ষা করেছি। যেই কাজ তোমাদের করার কথা সেটা আমি করেছি, তাহলে আমাকে কেন ধরেছ? অনেক জোরাজোরির পরেও জাঙ্গু কোনোভাবেই সেই লোকের নাম প্রকাশ করে না যে এতগুলো অস্ত্র তাকে পাঠিয়েছে। এরপর দেখি একটা চিপাগুলির ভেতরে কয়েকজন স্কুল ছাত্ররা মিলে একজন ছাত্রকে বুলিং করছে। জুন তখন ইয়াংকে বলে, যত দ্রুত সম্ভব তোমার মায়ের আইডি কার্ড এনে দিবে। তখন সেখানে ইয়াংয়ের বন্ধু ডং তাদের জন্য রুটি আর খাবার নিয়ে আসে। জুন বলে, আমার 10টা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই তোমার মায়ের আইডি কার্ড না এনে দিলে পরিণতি খারাপ হবে। তারা চলে গেলে ডং বলে, আমি আসতে খুব লেট করে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। ইয়াং দেখে তার মা সারাদিন রেস্টুরেন্টে খাবার তৈরি করে টাকা ইনকাম করে। যদি তার মায়ের আইডি কার্ড নিয়ে বকাটি ছেলেগুলোকে দিয়ে দেয়, তাহলে তার মায়ের নাম করে ব্যাংক থেকে অনেকগুলো টাকা তারা লোন নিয়ে নিবে, যা তার মায়ের পক্ষে পরিশোধ করা কোনোদিনই সম্ভব নয়। তাই ইয়াং কার্ড না নিয়ে দেখা করলে তারা আবার তার উপর টর্চার শুরু করে দেয়। পরের সিনে শিক নামের একজন গ্যাং লিডার ইয়ান নামের একজন ছেলের আঙুলের টিপসই নিয়ে তাকে মেরে ফেলার আদেশ দেয়। ইয়ান বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ,
আর এর পরিণতি তোমায় ধ্বংস করে দেবে। এরপর তাকে বস্তায় ভরে জীবন্ত কবর দেওয়ার কাজটি দেয় টিমের আরেক সদস্য গুকে। ইয়ন বলে, তুমি ভুল করছো। সিও তোমার নামে কখনোই প্রপার্টি লিখে দিবে না। তুমি আমাকে বাঁচিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটা না 10টা বন্দুক দিব। গো তখন প্রচণ্ড শক্তিতে তার মাথায় আঘাত করে। রাতের বেলা অফিসার ডুয়াং জাঙ্গের বাড়িতে যায় রাইফেল কোন ঠিকানা থেকে এসেছে তা জানার জন্য। হঠাৎ করে সেখানে এসে চ্যাং নামের একজন ছেলেকে দেখতে পেলে চ্যাং বলে, আমাকে ছেলে দাও, আমি তো কেবল এখানে এসেছি ঠিকানা খোঁজার জন্য। কয়েকদিন আগে আমার কাছে কুরিয়ারে একটা পার্সেল এসেছিল, আর সেই বাক্সটি বুলেটে ভরা ছিল। এমনকি একটা লিস্টও ছিল সেটাতে, যেটাতে লেখা ছিল অনেকগুলো লোকের নম্বরসহ ঠিকানা। আমাকে দেওয়া পার্সেলে কোনো বন্দুক ছিল না, শুধু গুলি ছিল। তাই কৌতূহলবশত আমি এই ঠিকানায় চলে আসি। পরের সিনে হাইস্কুলে ইয়ংয়ের মাথায় জুন সহ তার বন্ধুরা খাবার ঢেলে দেয়, আর তার বন্ধু ডঙ্কি দিয়ে প্রতিদিনের মতো খাবার নেওয়াতে থাকে। একদিন স্কুলের ব্যালকনি ধরে ইয়ং হাঁটতে থাকলে হঠাৎ একজন ডেলিভারি ম্যান এসে তাকে একটি পার্সেল ধরিয়ে দেয়। পার্সেলটি নিয়ে রুমে চলে গেলে ইয়ং দেখতে পায় সেটাতে একটা গান রয়েছে। রাতের বেলা কিছু নিরীহ স্টুডেন্টের উপর একদল ছেলেপেলে ঝাঁপিয়ে পড়লে সেখানে একজন লোক এসে রাবার বুলেট ছুটতে শুরু করে তাদের দিকে, আর সে ছিল চ্যাং। তখন ইয়ং এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে দেখে চ্যাংয়ের পেছন পেছন এসে বলে, তুমি আমাকে শেখাবে বন্দুক চালানো? এরপর চ্যাং ইয়ং আর তার মোটা বন্ধু ডংকে শেখাতে থাকে কিভাবে ট্রিগার টানতে হয়। পরদিন সিওকে তার গ্যাংস্টার চ্যাং ফোন করে বলে, লল স্টিকারযুক্ত বেশ কিছু বক্স তোমার কাছে পাঠিয়েছি, সময় মতো বক্সে থাকা গানগুলো সঠিক জায়গায় নিয়ে যাবে। আজ স্কুলে আসার সময় ইয়ংয়ের মা পেছন থেকে বলে ওঠে, তাড়াতাড়ি বাসায় ফেরো, তোমার জন্য পছন্দের মাংস রান্না করব। ইয়ং তার মাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে স্কুলে চলে যায়। স্কুলে থাকা সবাই দেখতে পায় স্কুলের গেট বাহির থেকে তালাবদ্ধ করে দিয়েছে কেউ একজন। প্রতিদিনের মতো ইয়ং দেখে আজও তার মোটা বন্ধু ডংয়ের উপর তারা অত্যাচার করে বেড়াচ্ছে। ইয়ং তখন দৌড়ে ক্লাসে ছুটে যায়, আর তার ব্যাগ খুলে দেখতে পায় তার রাখা বন্দুকটি নেই, যেটা সেদিন তাকে পার্সেল করে পাঠানো হয়েছিল। তখন জুন এসে বলে, ওটা এখানে, আমাদের মারার জন্য স্কুলে বন্দুক নিয়ে এসেছিস তাই না? যদি আজ তোকেই মেরে দিই তাহলে কেমন হয় বলতো? হঠাৎ স্কুলে বিকট শব্দের ট্রিগার টানা শব্দ শুনতে পায় সবাই। জুন বলে ওঠে, আমি তো ট্রিগার টানিনি, তাহলে শব্দ হলো কথা থেকে। তখন জুন দেখে পিস্তলের ভেতরে স্টিলের গুলিতে ভরা। জুন বুঝতে পারে তার মানে এটা সত্যিকারের পিস্তল ছিল। এদিকে ডং সেই ছেলেদের গুলি করে মারতে থাকে যারা তার উপর দিনের পর দিন বুলিং করে গিয়েছিল। ডং বলে, কতবার বলেছিলাম তোদেরকে আমাকে রেহাই দিসনি? সবাই দেখতে পায় ডংয়ের হাতে রাইফেল রয়েছে আর একের পর এক গুলি করে যাচ্ছে, তাই বাকিরা ভয়ে ক্লাস থেকে বের হতে চাচ্ছিল না। ইয়ং এসব দেখে বেশ অবাক হয়। তখন ডং এসে বলে, এই নাও চাবি আর বন্দুক, মেরে ফেলো ওদের সবাইকে। এই বলে ডং আবার ছুটে যায় আর গুলি ছুটতে থাকে বৃষ্টির ফোঁটার মতো। ভয়ে সব স্টুডেন্ট পালাতে শুরু করে। ততক্ষণে অফিসার দুয়াং আর চ্যাং চলে আসে সেই স্কুলের ছাত্রদেরকে বাঁচানোর জন্য। তালা ভেঙে সবাইকে বের করে দিতে থাকে একের পর এক। এরপর চ্যাংয়ের সাথে ইয়ংয়ের দেখা হয় এখানে। অফিসার ডুয়াংয়ের কাছে চ্যাং নিজের পরিচয় লুকিয়ে সাধারণ একজন মানুষ হিসেবে ঘেঁষে বেড়াচ্ছে। মূলত এসবের পেছনে কলকাঠি নেড়ে যাচ্ছে শুধুমাত্র চ্যাং। উপরের তলার স্টুডেন্টরা বের হতে পারছিল না, তাই তারা টেবিল দিয়ে দরজা আটকালে ডং সেটা বুলেট ছুঁড়ে ভেঙে দেয়। আর সবাই ভয়ে লাইব্রেরির চিপায় চাপায় লুকিয়ে থাকলে ডং বলে, যেখানেই জুন আছো বেরিয়ে আসো, তুমি বেরিয়ে আসলে বাকি সবাই বেঁচে যাবে, তা না হলে সবাই মরবে। বাকিরা বাঁচাতে চাইলে বলে তা জুন এখানে কোথায় রয়েছে। তখন একজন নিজেদেরকে বাঁচানোর জন্য বলে দেয় জুন এখানে রয়েছে। ডং তখন জুনের ঠিক কাছাকাছি চলে আসে, আর যখনই তাকে গুলি করতে যাবে ঠিক তখনই অফিসার দুয়াং এসে ডংকে আটকে দেয়ার বলে, তোমরা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পারো। তখনই হঠাৎ ট্রিগারের শব্দ আসে। ইয়ং এবার জুনের দিকে গান পয়েন্ট করেছে, আর পেছন থেকেই চ্যাংকে দেখালো হয়। তখন দুবাং ইয়ংকে বলতে থাকে, আমি হয়তো বুঝতে পারবো না তোমার ভেতরের যন্ত্রণার তীরের আঘাত, তবে তুমি যদি এটা করো তাহলে তোমার বাকি জীবন জেলের 4 দেওয়ালে পচে নষ্ট হয়ে যাবে। ইয়ং বলে, অনেক দেরি হয়ে গেছে অফিসার। তখন ইয়ংকে নানাভাবে বোঝাতে থাকলে ইয়ং ধীরে ধীরে বন্দুক নামিয়ে ফেলে আর কান্নায় ভেঙে পড়ে। পরবর্তীতে ইয়ংকে পুলিশের গাড়িতে উঠাতে থাকলে তার মা এসে চিৎকার করে বলতে থাকে, আমার ছেলেকে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, সে কোনো অন্যায় করেনি। ইয়ং তার মার এমন চিৎকার শুনে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে। অফিসার দুয়াং তখন চ্যাংয়ের দিকে তাকিয়ে আন্দাজ করতে থাকে আর বুঝতে পারে তার সাথে এতদিন চ্যাং শুধু সুযোগের ব্যবহারটাই করেছে কেবল। আর যখনই পুলিশ তাকে ধরতে যাবে ঠিক তখনই হঠাৎ করে চ্যাং কোথাও উধাও হয়ে যায়। আর এই সবকিছুই ছিল গ্যাংস্টার চ্যাং গংয়ের পরিকল্পনা। চ্যাং চায় শহরের অত্যাচারিত সব মানুষের শক্তি হিসেবে তাদের হাতে একটি করে বন্দুক থাকুক। পরের সিনে সিও আসে গুয়ের সাথে দেখা করতে আর বলে, আমি চাই ইয়ানের লাশ খুঁজে বের করো, কারণ ওর ফেলে রাখা মোবাইল ফোনে ওর আঙ্গুলের পাসকোড রয়েছে, আর এই কোড খুলতে না পারলে সমস্ত টাকাগুলো আমার হাতছাড়া হয়ে যাবে।
তাই আমি চাই ওর মৃতলাশের আঙ্গুল কেটে নিয়ে আসো, যাতে করে ফোনটি আনলক করতে পারি। পরদিন সিওক ইয়ানের হাতের কাটা আঙ্গুলের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে ইয়ান নিজেই চলে আসে। সেদিন ইয়ানকে বস্তাবন্দি করে মাটিতে পোতার সময় গু বুঝতে পারে সিও কখনোই তার নামে প্রপার্টি লিখে দেবে না, বরং তাকে ব্যবহার করবে। তাই সে ইয়ানের সাথে মেলে কাজ করে। ইয়ান গান করে বলে, তুমি আমার হাতের কাটা আঙ্গুল চেয়েছিলে তাই না? এরপর গুও চলে আসে আর এক এক করে সিওকের দলের সবাইকে মেরে দেয়। ইয়ান গুলি করে আর বলে, গু তোমার সাথে কত বড় বেইমানি করেছে তাই না? সিওক তখন গুলি খেয়ে উঠে গিয়ে ইয়ানকে পুরো দমে ঝাঁঝা করে দেয়। আর তার ফোনে গু তখন একটি ভিডিও ক্লিপ পাঠায়, যেখানে দেখা যায় সমস্ত টাকা এখন কেবল তাদের দখলে। হঠাৎ ইয়ান ট্রিগার চাপে আর সিওকে মেরে দেয়। এরপর বলতে থাকে, চলো জাহান্নাম, এবার একসাথে না হয়ে মরি। এদিকে টাকা নিয়ে যখন সবাই উল্লাস করতে থাকে, তখন সেখানে অফিসের ডুও তার টিম নিয়ে চলে আসে পুলিশের খবর জানতে পেরে। গু সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে ব্যর্থ হলে ডুয়াং তখন দৌড়ে ছাদে চলে আসে আর রাইফেল থেকে টার্গেট বুঝে তাদের গাড়ির জায়গায় দূর থেকে ট্রিগার চাপতে থাকে। ফলে গাড়ির জায়গায় গুলি লাগলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার সেখানেই মারা যায়। গু তখন টাকার ব্যাগ নিয়ে চলে আসার সময় ডুয়াং তাকেও গুলি করে দেয়। এরপর পুলিশ টিম এসে সমস্ত টাকা আর অস্ত্র উদ্ধার করে। নিউজে দেখানো হয় পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্র নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। তখন চ্যাং বলতে থাকে, এটাকে এতই সহজ ভেঙে দেবার, এখনো তো শুরুই হয়নি কিছু। এদিকে দেখানো হয় অফিসের ডুইং এর ক্যাপ্টেন মর্গে এসেছে তার মেয়ের মৃতলাশ দেখার জন্য, কিন্তু লাশ দেখে সে কোনোভাবেই মানতে পারে না তার মেয়ে আর এই পৃথিবীতে বেঁচে নেই। মেয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে, যে তার মেয়ে তার কত খেয়াল রাখত সবসময়। অন্যদিকে সিআইয়ের সদস্য ছদ্মবেশে কালোবাজার সন্ধান করে চ্যাংয়ের পরিচয় খুঁজে বের করতে সক্ষম হয়, যে কিনা এই বন্দুকগুলো সাধারণ মানুষের কাছে এক এক করে পৌঁছে দিচ্ছে। হঠাৎ একদিন চ্যাং একজন লোকের রুমে ঢুকে পড়লে লোকটি বলে, কে তুমি? অনুমতি ছাড়া আমার ঘরে কেন প্রবেশ করলে? চ্যাং বলে, তুমি এখনো একটুও বদলাওনি, সে আগের মতোই রয়েছে দেখছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় চ্যাংকে এক মহিলা কিনে নিয়েছিল। এরপর কয়েক বছর তাকে লালন পালন করে বিদেশে পাচার করে দেয়, আর এই লোকই সেদিন তাকে কিনে নিয়েছিল। চ্যাং আমাদের বলে, আমার জীবন পার্কে হাঁটার মতন সুন্দর ছিল না, নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমি বেড়ে উঠেছি। পরের সিনে ক্যাপ্টেন বাইক চালিয়ে ছুটে যেতে শুরু করে তার মেয়ের হত্যাকারীদের কাছে। বিষয়টা আন্দাজ করতে পেরে পুলিশ টিম তাকে খুঁজতে শুরু করে দেয়। ক্যাপ্টেন দেখতে পায় একদল মেয়ে ছেলে পার্টি করে যাচ্ছিল। ক্যাপ্টেন তখন মাইক হাতে নিয়ে বলতে থাকে, তোমরা কেউ কি জানো আমার প্রিয় কন্যাকে কেন মেরে ফেলা হয়েছে? সে তো নিরপরাধী ছিল। তখন ছেলেগুলো তাকে বুড়ো লোক বলে মারতে থাকে আর বলে, তোর মেয়ে মারা গেছে তো আমরা কি করতে পারি? সাথে সাথে ক্যাপ্টেন ট্রিগার চাপতে শুরু করে আর বলে, কাউকে মেরে ফেললে তোদের মনে কোনো অপরাধবোধ কাজ করছে না তো? তোদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই পৃথিবীতে। এরপর গুলি করতে করতে অপরাধীকে নিয়ে বাহিরে চলে আসে। পেছন থেকে অফিসার দুয়াং এসে বলে, ক্যাপ্টেন আপনি এটা করতে পারেন না, তাকে মারলে আপনার মেয়ে কখনোই আর ফিরে আসবে না। ক্যাপ্টেন বলে, একে মারলে আমার মেয়ের আত্মা হয়তো কিছুটা হলেও শান্তি পাবে। এই বলে গুলি ছুটতে শুরু করলে দোয়াং বলে, এই আপনি একদিন আমাকে নিষেধ করেছিলেন, যেদিন আমি আমার মা বাবার খুনির উপর বন্দুক তাক করেছিলাম, সেদিন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমি যেন তা না করি। ক্যাপ্টেন বলে, তুমি কি করে প্রিয়জন হারানোর যন্ত্রণা ভোগ করে এসেছো এতটা বছর? এই যন্ত্রণা আমি নিতে পারছি না। আর এই দৃশ্য চ্যাং গাড়িতে বসে দেখতে পেয়ে সে নিজেই চলে আসে সেখানে আর দু হাতে টিগার চাপতে শুরু করে দেয় এলোপাতারি। ফলে দুয়াংকে বাঁচাতে গিয়ে ক্যাপ্টেন নিজেই মৃত্যুবরণ করে। চ্যাং তখন দুয়াংয়ের উপরেও টিগার চাপতে শুরু করে আর বলে, তোমার কি মনে আছে তুমি টিগার টেনে এ পর্যন্ত কতজনকে মেরেছো? কাউকে মারো তো কাউকে বাঁচাও, এটাই কি তোমার ন্যায় বিচার? তবে আমি তোমাকে মারবো না, সুস্থ হয়ে তুমি শুধু দেখবে এক নতুন পৃথিবীকে। এরপর লাইভে এসে চ্যাং দেশের সব মানুষকে বলতে থাকে, আমি তোমাদের সবাইকে একটা করে বন্দুক দিব যদি তোমরা চাও, যাতে করে তোমরা নিজেদেরকে নিজে রক্ষা করতে পারো। সবার বাড়িতে বাড়িতে পার্সেল করে পৌঁছে দেওয়া হয় বন্দুকগুলো। আদালতের বিচারের জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না, নিজ হাতেই অপরাধীকে ভিকটিম শাস্তি দিতে পারে এখন থেকে। কিছুটা সুস্থ হয়ে দুয়াং তার ক্যাপ্টেনকে পাগলের মতো খুঁজতে থাকে। তখন দেখতে পায় তার ক্যাপ্টেনের পোশাক অন্য একজন সদস্যের গায়ে। তার আর বুঝতে বাকি থাকে না তার ক্যাপ্টেন এই পৃথিবীতে আর বেঁচে নেই। সাধারণ জনগণ রাস্তায় নেমে সরকারের কাছে আবেদন করতে থাকে যেন তাদের সবাইকে বন্দুক ব্যবহারের অনুমতি দেওয়া হয়। দুয়াংয়ের ফোনে একটা কল আসে, কিন্তু সে কলে কলারের নাম্বার শো করছিল না। চ্যাং দুয়াংকে ডেকে বলে, তুমি জানতে চাও কেন তোমার সাথে এমনটা করেছি? তাহলে শোনো, গুসিয়েনের সেই ছেলেটা যখন অন্যায়ের প্রতিবাদ করছিল তখন তুমি তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিলে, অথচ এই তুমি কিনা পূর্বের শত শত টিগার চেপে মানুষ খুন করেছ। এখন শুধু দেখবে এক নতুন পৃথিবীকে। তোমার সস্তা সহানুভূতি তাদের রক্ষা করতে পারবে না। আমি এক জগৎ তৈরি করব, যেখানে সবার কাছে একটা করে বন্দুক থাকবে। দুয়াং বলে, তোমার তৈরি সেই জগৎ নরক ছাড়া আর কিছুই হবে না। চ্যাং তখন রিমোট চাপ দিয়ে ট্রাকটির নির্দিষ্ট জায়গায় চলে যায় আর বলে, আমি শুধু সেটাই দেখাবো এখন যেটা আমি দেখতে চেয়েছিলাম এতটা বছর। ট্রাকে থাকা সাউন্ড বক্সে চ্যাং বলতে থাকে, তোমরা কেন শুধু শুধু দাঁড়িয়ে আছো? যে যার মতো করে একটা করে বন্দুক নিয়ে নাও বক্স খুলে। সাথে সাথে পুরো জনগণ ঝাঁপিয়ে পড়ে বন্দুক নেওয়ার জন্য। কে কাকে দেখে শুধু একটা বন্দুক নিবে, সেই প্রতিযোগিতায় পুরো মাঠ এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দুয়াং চ্যাংয়ের টিম সবাইকে মেরে দিয়ে বের হয়ে এসে দেখে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মানুষ শুধু একটা বন্দুকের জন্য পাগল হয়ে গিয়েছে।
সারা কোরিয়ার মানুষ সব জায়গা থেকে লাইভে দেখতে পায় বন্দুকের জন্য মানুষের কি হাহাকার। এরপর চ্যাং আর তার লোকেরা স্প্রে ছড়িয়ে দেয় চারদিকে। ধোঁয়ায় চারদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। চ্যাং বলে, আমি শুধুমাত্র এই দুনিয়াটাই চেয়েছি, এখন তাদের ইচ্ছা ট্রিগার টানবে কি টানবে না। দুকে সে বলে, শুধুমাত্র আমার একটা গুলিতে এখানে থাকা সব লোকেরা ট্রিগার চাপতে শুরু করবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। দু দেখে চ্যাং নিজের বুকে নিজেই গুলি করেছে, আর জনগণ চ্যাংয়ের জন্য প্রতিশোধ নিতে গিয়ে একে অপরকে গুলি করছে। হঠাৎ সে দেখে একটা ছোট বাচ্চার আর্তনাদ, ঠিক যেমনটা সে ছোটবেলায় তার মা বাবা আর পরিবার হারানোর সময় করেছিল। পুরো এক নরকক্ষেত্র তৈরি হওয়ার পর চ্যাংকে হসপিটালে আনা হলে ডক্টর বলে তার বেঁচে থাকার সম্ভাবনা বলা যাচ্ছে না ঠিক। তখন একজন বিদেশি ক্লায়েন্ট চ্যাংয়ের বেগের কাছে আসে, সাথে তার আরও কিছু ক্লায়েন্টকে দেখানো হয় যাদের সাথে হয়ে এই সমস্ত কাজগুলো করে বেড়াতো। তার কিছুদিন পর দুয়াং সুস্থ হয়ে সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে স্কুলে যেতে থাকে। এই সিজনের হয়তো সিজন 2 বের হবে, তাই কাহিনী এখনও কিছুটা খোলাসা রেখেছে। তাই সিজন 2 আসা মাত্রই আমরা এক্সপ্লেন করব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।